বিয়ের প্রথম রাতেই আমার ছেলের ঘর থেকে চিৎকার শোনা যায় এবং সকালে কনে ডিভোর্স দিয়ে দেয় এবং বলে, আপনার ছেলের ডাক্তারি পরীক্ষা করান। আমি আমার ছেলেকে 3বার বিয়ে দিয়েছি এবং এই একই ঘটনা 3বারই ঘটেছে। চতুর্থবারের মতো আমি নিজেই আমার ছেলের ঘরে কোণে সেজে বসেছিলাম এবং 10 মিনিট পরে যা ঘটেছিল তা আমার আত্মাকে নাড়া দিয়েছিল। কারণ আজ আমার ছেলের দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়েতে কি হয়েছিল তা আমি ভুলে যেতে চেয়েছিলাম, কারণ সেটি একটি খুব অদ্ভুত ঘটনা ছিল। আজ ছিল তার দ্বিতীয় বিয়ে। আমি নিশ্চিত ছিলাম যে নতুন বউ আমার ছেলের যত্ন নেবে। আমার ছেলে অনেক টাকা উপার্জন করছিল, সে খুব ভালো এবং খুব সুন্দর দেখতে। সে এই পরিবারের একমাত্র উত্তরাধিকারী ছিল, তাই সবাই তাকে ভালোবাসত। সেজন্য এই বিষয়টা কারোর অদ্ভুত মনে হয়নি। তার দ্বিতীয় বিয়ে এত তাড়াতাড়ি হতে চলেছে, সেই জন্য আমার হৃদয় ধড়ফড় করছিল। রাত যত ঘনিয়ে আসছিল আমার হৃদয় তত দ্রুত স্পন্দন করছিল এবং আমি খুব চিন্তিত হয়ে পড়ছিলাম। আমার মেয়েও এই বিষয়ে সবটা জানত, তাই সেও আমার মতোই চিন্তিত ছিল এবং বলেছিল যে যদি আজ এই ঘটনা আবার ঘটে তবে কি হবে। আমি বললাম, তুমি ভালো কিছু বলো, আমি এমনিতেই চিন্তিত। এখন সব অতিথি এসেছেন। গতবার দেশি মহামারীর কারণে আমরা এত লোককে আমন্ত্রণ জানাতে পারিনি, তাই আত্মীয় স্বজন সবাই অনেক উৎসাহ নিয়ে এই বিয়েতে এসেছিলেন। সেজন্য মানুষ আগের বিয়ে সম্পর্কে তেমন কিছু জানত না এবং কি হয়েছিল তাও জানত না। এটাও জানত না যে তাদের আবার বিয়ে কেন হচ্ছিল। আমার ছেলেতে খুব খুশি ছিল, কোনো সমস্যা ছিল না, যেহেতু এই স্ত্রী তার প্রথম স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দর ছিল এবং বয়সের দিক থেকেও ছোট ছিল, তাই সে সুখী হবে এটাই স্বাভাবিক। তখন শীতকাল ছিল, বেশিরভাগ অতিথি বাড়ির মধ্যে ছিলেন আর অনুষ্ঠান বাইরে চলছিল। নাচ গান চলছিল, লোকেরা একে অপরের সাথে মজা করছিল। আমি আমার বৌদিকে বলছিলাম যে কোণে অন্য শহর থেকে এসেছে এবং সে খুব ক্লান্ত। আমার মনে হয় আজ তাকে বরের ঘরে পাঠানো উচিত নয়। আমার বৌদি বলল, তোমার কি হয়েছে? তার সবেমাত্র বিয়ে হয়েছে এবং তুমি তার রাত নষ্ট করতে চাও? আমি জানি যে বিয়ে করে সবাই ক্লান্ত হয়ে যায়, কিন্তু তার এখন অল্প বয়স, কফি খাওয়াই ঠিক হয়ে যাবে। তাছাড়া সকালে রিসেপশনও আছে। আমি বললাম, বেচারি অনেক ক্লান্ত হবে। আমার বৌদি বলল, আজকাল কেউ এত তাড়াতাড়ি ক্লান্ত হয় না। মেয়েরা বিয়ে করতে খুব পছন্দ করে, তাকে তোমার ছেলের ঘরে পাঠিয়ে দাও। এখন রাত 12টা হয়ে গেছে, সকালে উঠে রেডিও হতে হবে। আমি জানি না কেন তুমি এত সময় নষ্ট করছো। সব আচার অনুষ্ঠান তো সম্পন্ন হয়েছে, নাচ গান করে সবাই ক্লান্ত, বেচারা কোণেও রুমে যেতে চায়। আমার বৌদি একটা ছোট্ট কথাকে অনেক বড় করে বলতে ভালোবাসত। সে ছিল আমার থেকে বড়, তাই আমি ভেবেছিলাম আমার তার সাথে পরামর্শ করা উচিত। সে আমাকে সব জিনিসগুলি গুছিয়ে বলেছিল এবং তারপরে সে নিজেই বলেছিল যে এখন কোণে ঘরে যাবে। তারপর কোণেকে রুমে নিয়ে যাওয়া হলো। বাকি সবাইকে রুম থেকে বের করে কোণের পাশে আমি কিছুক্ষণ বসলাম। আমি বললাম, দেখো, তুমি তোমার পরিবারের সবচেয়ে বড় এবং তুমি খুব ধৈর্যশীল মেয়ে, এই জন্যই তোমাকে ভালো লেগেছে। আমরা যখন বিয়ে করি তখন কিছু জিনিস থাকে যা আমরা পছন্দ করি না, কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। সে বলল, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আমি বললাম, আমার ছেলে যদি কিছু উল্টোপাল্টা বলে তাতে তুমি কান দিও না, ঘরের ব্যাপার ঘরেই রেখো। সকালে আমাকে বলবে, আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমার কথা শোনার পর সে কিছুটা নার্ভাস হয়ে গেল। আমি কি নিয়ে কথা বলছিলাম তা নিয়ে সে বুঝতে না পেরে কিছুটা নার্ভাস হয়ে যায়। তারপর সে বলল, ঠিক আছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এখন এই বাড়ির সম্মানও আমার সম্মান। আমি কোণের ঘর থেকে বেরিয়ে এলাম। সবাই নিজের নিজের বিছানায় ঘুমাতে গেল। বাড়িতে অনেক নীরবতা ছিল, কারণ সবাই খুব ক্লান্ত ছিল, তাই সবাই ঘুমিয়েছিল। শীতের রাতগুলো এমনিতেই অনেক শান্ত হয়, কিন্তু আমি ঘুমাতে পারিনি। অবশেষে ঘুমাতে গেলাম, কিন্তু আমার চোখে ঘুম ছিল না এবং আমার চোখ বারবার ঘড়ির দিকে যাচ্ছিল আর ভাবছিলাম যত তাড়াতাড়ি হোক যেন ভোর হয়ে যায়, তবে আমার সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। কিন্তু রাত 2:30 বাজার সাথে সাথে আমি একটি প্রচণ্ড চিৎকার শুনতে পাই এবং তারপরেই আমি বুঝতে পারি যে এখানে কি ঘটতে চলেছে। এরপরেই বারবার চিৎকার শুরু হয়েছিল। এটি একটি মেয়ের চিৎকারের শব্দ ছিল এবং আমি জানতাম সেই মেয়েটি কে হতে পারে। সমস্ত অতিথি ধীরে ধীরে ঘুম থেকে উঠে পড়ে। হঠাৎ আমার ছেলের ঘরের দরজা খুলল এবং আমার পুত্রবধূ পাগলের মতো চিৎকার করে বেরিয়ে গেল। এমনকি সে বুঝতেও পারেনি যে তার কাছে কোনো ওড়না নেই। সে সেই পোশাক পরে দৌড়ে বেরিয়ে এসেছিল এবং বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল। তখন কিছু মহিলা তাকে ধরে আর জিজ্ঞেস করে যে তার সাথে কি হয়েছে এবং সবাই তাকে সামলাতে শুরু করে,
কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। যখন সে অজ্ঞান হয়ে যায় তখন তার উপর জল ছিটানো হয়, কিন্তু আমার পুত্রবধূর মুখে জল ছিটিয়ে দেওয়ার পরেও তার জ্ঞান ফেরে না। তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছিল। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আমি তাকে হাসপাতালে নিতে চাইনি, কারণ এটি নিয়ে আবারও সমালোচনা হতো, কিন্তু অন্য কোনো বিকল্পও ছিল না। বেচারা মেয়েটির কোনোভাবেই জ্ঞান ফিরছিল না। তার বাবা মাকেও খবর দেওয়া হয়েছিল। তারাও একে অপরের কানে কথা বলতে শুরু করেছিল। না জানি আমাদের মেয়ের কি হয়েছে, তার সাথে কি আচরণ করা হয়েছে তা ভগবানই জানেন। তারা সবাই অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়েছিল, আর আমি চিন্তিত হয়ে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি বাড়িতে ফিরে আমার ছেলেকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে সে এখন কি করেছে, কিন্তু সে ঘরে ফেরেনি। তার ফোনটিও বন্ধ ছিল। ঘরের অবস্থা একেবারে স্বাভাবিক ছিল, কিছু ভেঙেও যায়নি বা এমন কিছু দেখে মনেও হচ্ছে না যে সে তার স্ত্রীর উপর হাত তুলবে। সম্ভবত আমার ছেলে অরবিন্দ মানুষের প্রশ্ন এড়াতে কোথাও চলে গিয়েছিল। এই মুহূর্তে আমি আমার পুত্রবধূকে নিয়ে চিন্তিত ছিলাম। আমি হাসপাতালে ফিরে যাই। 2-3 ঘন্টার মধ্যে হাসপাতালের লোকেরা তাকে ছেড়ে দিয়েছিল। আমার পুত্রবধূ আমাদের বাড়িতে আসতে চায়নি। আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু তার মা আমার পুত্রবধূকে বুঝিয়েছিলেন যে তোমার শ্বশুরবাড়ি চলে যাও, নইলে আমি মানুষকে কি জবাব দেব, মানুষ বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবে। আমিও আমার পুত্রবধূকে বুঝিয়েছিলাম যে সকালে এখনও আচার অনুষ্ঠান আছে, সেগুলি শেষ করে মায়ের বাড়িতে চলে যেও, আমি তোমাকে আটকাবো না। সেই কথা শুনে ভীষণ রেগে যায় আর বলে, চুলো হয়ে যাক তোমার আচার অনুষ্ঠান, আমি তোমার বাড়িতে এক মুহূর্তের জন্য থাকব না। আমি আমার বাড়িতে যাব, এবং আজ আমাকে কোনো সমাজ বা আইন কেউই আটকাতে পারবে না। আমি একজন শিক্ষিত মেয়ে এবং আমার নিজের মতো করে জীবনযাপন করার অধিকার আমার আছে। আমি তোমার ছেলের সাথে এক মুহূর্তের জন্য থাকতে চাই না। আমার পুত্রবধূ তার রায় দিয়েছে। আমি চোখের জল নিয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমার প্রথম পুত্রবধূর ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল। সে ছিল আমার খুব প্রিয়। সে আমার মেয়ের বন্ধু ছিল এবং আমার মেয়ে তাকে খুব পছন্দ করত। সে খুব আনন্দের সাথে তাকে বাড়িতে নিয়ে আসত। সে একজন ধনী পিতার কন্যা ছিল। সে খুব সুন্দর মেয়ে ছিল। আমিও তার বাড়িতে আসাটা পছন্দ করতাম। কিছুদিনের মধ্যেই আমার মনে হয়েছিল যে সে অরবিন্দকে পছন্দ করতে শুরু করেছে, এবং সেই কারণেই আমি সম্পর্কটি পাঠিয়েছি। কিন্তু বিয়ের পরে তার সাথেও একই ঘটনা ঘটেছিল। বিয়ের প্রথম রাতে সে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায় এবং তারপরে আমার ছেলের মুখও দেখতে অস্বীকার করে। সবাই তাকে অনেক কিছু বুঝিয়েছে, তোমার জীবন নিয়ে ভাবো, কিন্তু সে বলে আমার জীবন নষ্ট হয়ে গেছে, এখন এইখানে তোমার ছেলের সাথে আমি থাকব না। আমার ছেলেও ফোনের কোনো উত্তর দিচ্ছিল না। আমি জানি না সে কোথায় গিয়েছিল। মেয়েটির বাবা বারবার বলেছিলেন যে আপনার ছেলেকে ফোন করুন, আমাদের তাকে জিজ্ঞাসা করা উচিত যে সে আমার মেয়ের সাথে কি করেছে। তারপর যখন অরবিন্দ বাড়িতে এসেছিল সবাই তাকে অনেক প্রশ্ন করেছিল, কিন্তু সে চুপ ছিল, কিছুই বলছিল না। মেয়েটির বাবা মা মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে প্রচুর নাটক হয়েছিল। অতিথির সামনে আমাদের মান সম্মান নষ্ট করার জন্য ফাঁক রাখেনি মেয়ের বাবা মা, কিন্তু অরবিন্দ মুখ থেকে একটা কথাও বলছিল না। অরবিন্দের বাবা ইতিমধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমাকে একাই সমস্ত অপমান সহ্য করতে হয়েছিল। বাড়িতে জড়ো হওয়া লোকেরাও আমাদের অনেক কিছু বলেছিল। মেয়েটির মাকে তো নিয়ন্ত্রণ করতেই পারছিলাম না। সে বলেছিল আমার মেয়ের জীবন তো ধ্বংস হয়ে গেছে। আমার মনে হলো আজ যদি কাশী মানে অরবিন্দের বাবা বেঁচে থাকতেন তাহলে এত তাড়াতাড়ি আমি সাহস হারাতাম না। অরবিন্দ বড় ছিল। আমার অরবিন্দের চেয়ে ছোট একটি মেয়ে ছিল যে কলেজে পড়ত। সবাই নিজেদের মধ্যে ফিসফিস করছিল। অরবিন্দকে নিয়ে নানা ধরনের গল্প তৈরি হচ্ছিল। কেউ বলছিল জানি না, হয়তো অরবিন্দ পাগল। আবার কেউ বলছিল যে হয়তো অরবিন্দ মানসিক রোগী। আবার কেউ বলছিল না জানি সে নববধূর সাথে কি করেছে যে সে এত বেশি ভয় পেয়েছিল। কিন্তু আমার কাছে এসবের কোনো উত্তর ছিল না। তবে এটা ঠিক যে যখন মানুষ আসল ঘটনাটা জানতে পারে না তখন তারা তাদের নিজস্ব গল্প তৈরি করে, এবং তাদের নিজের গল্পগুলি আসল সত্যের চেয়ে বেশি বিপজ্জনক। কিন্তু সমস্যাটা যে ছিল, আমি জানতাম না কেন আমার পুত্রবধূরা রাতে চিৎকার করে আমার ছেলের ঘর থেকে পালিয়ে যেত। সেই মেয়েটিও আমাকে কিছু বলেনি। আমি নিজের মনে ভাবলাম হয়তো সে তার বাবা মাকে কিছু বলেছে। তাই আমি সত্যটা জানার জন্য তাদের বাড়িতে ফোন করেছিলাম। যদিও তারা আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিল, কিন্তু একজন মানুষ হিসাবে আমি তার খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিলাম। মেয়েটির মা ফোনটি তুলেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম এখন সে কেমন আছে।
আমার কণ্ঠস্বর শুনিয়ে তিনি রেগে গিয়েছিলেন। তিনি বলেন, আমার মেয়ে এখনও সুস্থ হয়নি। আর আমার প্রথম পুত্রবধূর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আমার মেয়ে আমাকে বলেছিল যে সে কমপক্ষে ৬-৭ মাস ধরে অসুস্থ ছিল। কিন্তু আমার ছেলের সমস্যা কি ছিল? আমি তা কিছুই বুঝতে পারিনি, যে কি অভাব ছিল যার জন্য তার স্ত্রীরা ভয়ে পালিয়ে যেত। অরবিন্দ খুব সাধারণ ছিল, সেই সব থেকেই সে কম কথা বলতো, কিন্তু তার মধ্যে এমন কোনো আচরণ ছিল না যা এখন অস্বাভাবিক হতে পারে। অরবিন্দ আমার প্রথম সন্তান ছিল। আমরা তাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছিলাম, কিন্তু আমাদের এত ভালোবাসা দেওয়ার পরও সে নষ্ট হয়নি। হ্যাঁ, সে তার সৌন্দর্য নিয়ে গর্বিত ছিল। সে বলতো যে সবাই আমার সৌন্দর্য, স্মার্টনেসের সামনে, বাকিরা কিছুই না। সে ভালো ব্র্যান্ডের জিনিস পরতে খুব পছন্দ করত। পড়াশোনাতেও ভালো ছিল, সময় মতো চাকরিও পেয়েছিল। তার বোনের জন্য সে একজন দায়িত্বশীল ভাই ছিল। সে তার বোন শ্রুতিকে কলেজে নিয়ে যেত এবং তাকে ফিরিয়ে আনত, আর আমাকে বাড়ির খরচের জন্য অর্থ দিত। কখনো আমাদের সাথে উচ্চস্বরে কথা বলতো না। তার সেরকম কোনো বন্ধুও ছিল না যার সঙ্গে পড়ে সে নেশা করত। তার খুব অল্প বন্ধু ছিল। তারা যে সবচেয়ে ভালো বন্ধু ছিল, সে বিদেশে থাকত। কখনো সে তার সাথে ফোনে কথা বলতো, কখনো সে আমার সাথেও তার বন্ধুর কথা বলাতো। সে আমাকে বলতো, মা, কেন না আমরা শ্রুতিকেই ছেলের সাথে বিয়ে দিয়ে দিই, সে খুব ভালো ছেলে। সব কিছু মিলিয়ে এসব স্বাভাবিকই ছিল, কিন্তু দুবার যা ঘটেছিল তা মোটেও স্বাভাবিক ছিল না। আমি জানি না আমার ছেলের মধ্যে কি অভাব ছিল। সে তার স্ত্রীদের সাথে কি করত যে তারা পালিয়ে যেত। দিনটা ধীরে ধীরে কাটতে লাগল। অরবিন্দ খানিকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। এখন সে বাড়িতে একটু কথা বলছিল। এবার আমি ভেবেছিলাম যে আমার অরবিন্দকে তৃতীয়বার বিয়ে দেব, এবং এমন একটি মেয়ের সাথে বিয়ে দেব যে আমাকে বলবে যে অরবিন্দ ফুলশয্যার মতো একটি রাতে ঘরে কি করে যা কনেকে পালিয়ে যেতে বাধ্য করে। অরবিন্দ তার অন্য 2 স্ত্রীর থেকে তালাক নিয়েছিল। আমিও চেয়েছিলাম এই পুত্রবধূটি অন্তত আমার বাড়িতে থাকুক এবং এখান থেকে পালিয়ে না যাক। আমি কারো জীবন নষ্ট করতে চাইনি, কারণ আমি একটি মেয়ের মা ছিলাম, এবং আমি খুব ভালো করেই জানতাম যে বিবাহ বিচ্ছেদের দাগ একটি মেয়ের জন্য কতটা লজ্জাজনক হতে পারে। অনেক চিন্তাভাবনার পর আমি এই সিদ্ধান্ত নিই যে আমি অরবিন্দকে এমন একজন বিবাহিতা মহিলার সাথে বিয়ে দেব যিনি ইতিমধ্যে বিবাহিত এবং তালাকপ্রাপ্ত বা বিধবা। শীঘ্রই আমি এমন একটি মেয়েকে খুঁজে পেলাম। মেয়েরাও বিয়ে করার জন্য তাড়াহুড়ো করছিল, তাই তারাও খুব বেশি খোঁজখবর নেয়নি। মেয়েটি অল্প বয়সী ছিল, কিন্তু খুব সুন্দর ছিল না, ঠিকঠাক ছিল। রোগা পাতলা চেহারা ও স্বাভাবিকের চেয়ে একটু ছোট নাক ছিল মেয়েটার। আমি মেয়েটির পরিবারকে বলেছিলাম যে আমার ছেলের আজও বিয়ে হয়েছে, এবং আমার ছেলের সেই স্ত্রী কিছু সময়ের জন্য ছিল এবং তারপর সে চলে যায়। মেয়েটি যখন বিয়েতে রাজি হয়, তখন আমি অরবিন্দকে মেয়েটির ছবি দেখালাম। তখন সে তাকে বিয়ে করতে চায়নি। সে এত সাধারণ মেয়েকে বিয়ে করতে চায়নি। অরবিন্দর কথা শুনে আমি তাকে বকা দিয়ে বললাম, চুপ করো, দিন দিন তুমি যেরকম কাজ করছো, এই কাজগুলোর কারণে তোমার কখনোই বিয়ে করা উচিত নয়। কিন্তু আমি কতক্ষণ তোমার যত্ন নেব? আমি চলে যাওয়ার পরে এমন কেউ তো থাকবে যার সাথে তুমি তোমার জীবন কাটাতে পারবে। এই সব কথা বলার সময় আমার চোখে অশ্রু চলে আসে। অরবিন্দ আমার চোখের জল দেখে চুপ করে গেল এবং সে বিয়েতে রাজি হলো এবং উঠে রুমে গেল। কোথাও না কোথাও অরবিন্দের মনে কিছু না কিছু ছিল যা সে আমার কাছ থেকে লুকাচ্ছিল, কিন্তু এবার আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সত্যটা জানব। আমি আগেই ভেবেছিলাম যে এবার আমি মেয়েটিকে আমি ভরসা করব, কিন্তু তাকে বলবো না যে আমার ছেলের আগের স্ত্রীরা ভয়ে পালিয়ে গেছে। আমি তাকে ভালোবাসার সাথে বুঝিয়েছিলাম যে কোনো সমস্যা হয়তো তাহলে আমাকে বলতে, আমি সেই সমস্যার সমাধান করব। আমার এবার বিয়ের পরিকল্পনা ছিল খুব সহজভাবে করতে হবে, এবং তারপরে আমি খুব সহজভাবে বিয়ে দিয়েছিলাম। মেয়েটির নাম ছিল রেশমি। সে খুব মিষ্টি ছিল। আমার মেয়েও বলেছিল যে ভাইকে ভাইয়ের মতো ছেড়ে যেতে দিতে, কিন্তু আমি তাকে বলেছিলাম যে তোমার ভাইয়ের সাথে যদি কিছু সমস্যা হয় তবে তার সমাধান করা আমাদের কর্তব্য। এবার আমি খুব বেশি অতিথিকে আমন্ত্রণ জানাইনি। বাড়িতে মাত্র কয়েকজন অতিথি ছিলেন। যারা এসেছিলেন তারা আমার আত্মীয় ছিলেন না, তবে আমার কিছু বন্ধু ছিল যারা আমাকে চিনত। আমি তাদের এবং তাদের পরিবারকে বলেছিলাম আমি রশিকে অরবিন্দের ঘরে নিয়ে গেলাম। তাকে বিছানায় বসিয়ে দেওয়ার সময় আমি রেশমির হাত আমার হাতে নিয়ে হালকাভাবে চেপে ধরলাম এবং বললাম, রেশমি, আমি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার কথা খুব মনোযোগ সহকারে শোনো। রশি অবাক হয়ে আমার দিকে তাকালো,
আর ভাবল যে এখন কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আমি রেশমিকে বুঝিয়ে বললাম যে অরবিন্দু এই বিয়ে করতে রাজি ছিল না। খুব কষ্ট করে আমি তাকে বিয়ের জন্য রাজি করেছি। হয়তো আমার ছেলে কিছু উল্টোপাল্টা কাজ করবে, হয়তো সে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে যাতে তোমার কাছ থেকে পালাতে পারি, কিন্তু তুমি ভয় পাবে না। যাই হোক না কেন আমাকে সব কিছু বলবে, তুমি তার ভয় দেখানো বা তার কথাতে পাত্তা দেবে না। রেশমি আমার কথা শুনে মাথা নাড়ল। আমি এতে সন্তুষ্ট হয়ে রেশমিকে বিশ্রাম নিতে বলে বেরিয়ে এলাম। কিন্তু আমি আমার রুমে যাইনি। শ্রুতি সোফায় শুয়েছিল। আমি শ্রুতিকে তার রুমে পাঠিয়ে দিলাম। বললাম যে তুমি ঘুমাতে যাও, অনেক রাত হয়ে গেছে। শ্রুতি রুমে যাচ্ছিল এবং যেতে যেতে সে বলেছিল যে মা, তুমি যা কিছু করছো ভুল করছো। তুমি একদিন বুঝতে পারবে প্রতিটি সমস্যার সমাধান শুধু বিয়ে নয়। তুমি কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারো না। শ্রুতি চলে গেল। আমি সোফায় শুয়েছিলাম আর মনে মনে ভগবানকে স্মরণ করছিলাম এবং প্রার্থনা করছিলাম যে হে ভগবান, এই রাতটি ভালোভাবে কেটে যাক। এমন নীরবতা ছিল যেন মনে হচ্ছিল এটা কোনো ঝড় আসার আগে মুহূর্তের নীরবতা। ঘড়ির টিকটিকটা আমার মাথায় হাতুড়ির মতে লাগছিল। আমি ভগবানকে ডাকছিলাম। তারপর আমি যা ভয় পেয়েছিলাম সেটাই ঘটল। রেশমি চিৎকার করে বেরিয়ে এসেছিল এবং পাগলের মতো বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল। আমি তাকে কিছুটা শান্ত করেছিলাম, কারণ সে বুঝতে কিছু বলার মতো অবস্থায় ছিল না। একটু শান্ত হলে সে ঘৃণা ভরে বলল যে আগে তোমার ছেলের মেডিকেল পরীক্ষা করা উচিত ছিল। তুমি যদি এটা করতে তাহলে তোমাকে আর আমাকে এই দিনটা দেখতে হতো না। রেশমি খুব বুদ্ধিমান ছিল আর তার কোনো উপায়ও ছিল না। সে যে কোনো মূল্যে বিয়ে করার কথা ভেবেছিল, কিন্তু রেশমির সম্পর্ক বজায় রাখতে পারেনি এবং সে অরবিন্দকে ছেড়ে চলে যায়। পরের দিন রেশমির বাড়ির থেকে ফোন আসে, ছেলে যাতে আমাদের মেয়েকে ডিভোর্স দিয়ে দেয়, অন্যথায় আমরা আদালত থেকেও এই কাজ কি করতে পারি। আমি হতবাক অবস্থায় ফোন ধরে সোফায় বসেছিলাম, কারণ এখন কোনো অবস্থাতেই কেউ অরবিন্দকে গ্রহণ করতে রাজি ছিল না। আমি আগে যে পুত্রবধূদের নিয়ে এসেছিলাম সেসব ধনী পরিবারের ছিল এবং সুশিক্ষিত ছিল, কিন্তু রেশমি একজন বিধবা ছিল, দরিদ্র পরিবারের ছিল এবং খুব সুন্দর ছিল না। আমি আগেই রেশমিকে সব কিছু বুঝিয়েছিলাম। এই কারণেই ব্যাপারটা এত খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না যে আমার ছেলের মধ্যে কি অভাব ছিল। যে গহনা আমরা কনেকে দিতাম, কনের পরিবার বিয়ের দ্বিতীয় দিনে তা ফিরিয়ে দিত। আমি যৌতুকও নিতাম না। তারপরও কি এমন হতো যে এত সুন্দর শিক্ষিত ধনী ছেলেকে রেখেও মেয়েরা পালিয়ে যেত? ব্যাপারটা কি তা কিভাবে জানা যায়? তা ভেবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অরবিন্দ মুখ দিয়ে কিছু বলতে রাজি ছিল না। আমি যখনই এটা নিয়ে কথা বলার চেষ্টা করতাম সে উঠে বাইরে চলে যেত। সে আমাকে কথা বলার সুযোগই দিত না। কিন্তু এখন আমি অরবিন্দের ওপর সবসময় নজর রাখতে শুরু করি, তার প্রতিটি পদক্ষেপের দিকে মনোযোগ দিয়ে, যাতে কিছু তো আমি সূত্র পেতে পারি এবং সত্য কি সে সম্পর্কে জানতে পারি। কিন্তু তার অঙ্গভঙ্গি দেখে কখনোই মনে হয়নি যে তার মধ্যে অস্বাভাবিক কিছু আছে। সে অন্যান্য ছেলেদের মতোই, সাধারণ ছেলের মতোই ছিল। আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। একদিন বিরক্ত হয়ে আমি অরবিন্দের বন্ধুকে ফোন করলাম এবং বিদেশে থাকা এই বন্ধুকে আমি নিতিনকে জিজ্ঞেস করলাম, তুমি অরবিন্দের একমাত্র বন্ধু যার সাথে অরবিন্দ তার সমস্ত মনের কথা বলে, আমাকে অরবিন্দ সম্পর্কে কিছু বলো। সে নিশ্চয়ই তোমাকে তার জীবন সম্পর্কে কিছু বলেছে, কিন্তু আমি তো এটা শুনে অবাক হলাম যে সে তার বন্ধুকে নিজের সম্পর্কে কিছুই বলেনি। আর এটাই আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। সে কি তার বন্ধুকে বলেনি যে আমি 3 বার বিয়ে করেছি এবং আমার 3 স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে? সে তার বন্ধুকে একথা জানায়নি যে তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। এটি আমার কাছে যথেষ্ট অদ্ভুত মনে হয়েছিল। তবে সম্ভবত সে বলেনি কারণ সে লজ্জিত হতে চায়নি যে বিয়ের রাত্রেই তার স্ত্রী পালিয়ে যায়, সেটাও 3 স্ত্রী। ধীরে ধীরে আরো 6 মাস পার হয়ে গেল। বাড়িতে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু আমি অরবিন্দকে নিয়ে খুব বিচলিত ছিলাম। বিয়ের প্রথম রাত্রেই কোণে পালিয়ে যায়, কি কারণে? আমি আবার অরবিন্দের বিয়ের কথা ভেবেছিলাম এবং এবার আমি সত্যটি জানার সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার আমি মেয়েটিকে সবকিছু বলেছি, কিচ্ছু গোপন করিনি, এবং এমন একজনকেও নিয়ে এসেছিলাম যার বিয়ের খুব প্রয়োজন ছিল, কারণ এরা খুব দরিদ্র ছিল এবং তার বাড়িতে 2টি ছোট ভাই ছিল। আমি মেয়েটিকে রাজি করিয়েছিলাম। মেয়েটির বাবা মাও রাজি হয়েছিলেন। আমি বলেছিলাম, আজ থেকে তোমার ভাইদের পড়াশোনার খরচ আমার। কিন্তু আমি মেয়েটির বাবা মাকে বিয়ের
আগে এই কথা বলিনি, শুধু মেয়েটিকে বলেছিলাম। কিছুটা নার্ভাস ছিল, কারণ আমি বিয়ের আগে থেকে মেয়েটিকে সবকিছু বুঝিয়েছিলাম। প্রথমে সে খুব ভয় পেয়েছিল, তারপর সে নিজেকে সামলে নিয়ে বলেছিল যে যাই ঘটুক না কেন আমি এই বিয়ের জন্য প্রস্তুত। আমার ছোট্ট আত্মত্যাগ আমার ভাইদের জীবন তৈরি করবে, সুতরাং এতে কি ভুল আছে? যা কিছু ঘটুক আমি তা সহ্য করব। মেয়েটির নাম ছিল সুমন। যদিও সে দরিদ্র পরিবার থেকে এসেছে, তবু সে খুব সংস্কৃতিবান এবং বুদ্ধিমান ছিল। আমার মন খুশি ছিল যে সুমন যদি আমার পুত্রবধূ হয়ে আমার বাড়িতে থাকে, তবে এটি আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় হবে। সংস্কৃতিবান হওয়ার পাশাপাশি সুমন খুব সুন্দরও ছিল। আর এবারের বিয়েটা হয়েছে মন্দিরে, সবকিছু ঠিকঠাক ছিল এবং আশ্চর্যজনকভাবে সেই রাত কেটে যায় এবং সকাল হয়ে যায়। সকাল হওয়ার সাথে সাথে আমি ঘরের দরজায় কড়া নাড়লাম, কিন্তু কেউ দরজা খুলল না। আমি খুব চিন্তিত হয়ে গেলাম, কেউ দরজা খুলছিল না। কিছুক্ষণ পরে আমি ঘরের দ্বিতীয় চাবি নিয়ে এলাম। আমি নিজেই দরজা খুললাম। অরবিন্দকে গ্রুমে কোথাও দেখা যায়নি, সম্ভবত সে বাথরুমে ছিল। কিন্তু আমার পুত্রবধূ মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। আমি দ্রুত ডাক্তারকে ডাকলাম। তারপর জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সেইভাবে ছুটে যায় বাইরে আর বলে, আমি এখানে থাকতে চাই না, আমাকে আমার বাবা মায়ের বাড়িতে যেতে চাই। আমি সুমনের হাত ধরলাম এবং বললাম, তুমি এমনটা করতে পারো না। আমি তো তোমাকে পুরো সত্য বলেছি, তুমি সব শুনেই রাজি হয়েছ, তাহলে তুমি এখন কেন এটা করছো? কিন্তু সুমন আমার কোনো কথা শুনতে রাজি ছিল না। কাঁদতে কাঁদতে সে বলল, আন্টি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি বাধ্য। আমি এখানে থাকতে পারবো না। চিন্তা করো না, আমি আমার বাবা মাকে কিচ্ছু বলবো না। আমি সব কিছু সামলে নেব, শুধু আমাকে বাড়িতে থাকতে বলবেন না। কিন্তু সুমন, ঠিক কি হয়েছে আমাকে বলো, আমি সত্যটা জানতে চাই। সুমন, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি আমাকে অরবিন্দ সম্পর্কে সব সত্য বলবে। আন্টি, আমি অরবিন্দ সম্পর্কে কিচ্ছু বলতে পারবো না। আমি যদি অরবিন্দের কথা বলি তবে সে আমাকে মেরে ফেলবে। আমি আমার জীবন নিয়ে চিন্তা করি না, কিন্তু অরবিন্দ আমার ভাইদেরও ছেড়ে দেবে না। দয়া করে আমাকে যেতে দিন। তার চোখে এমন সহানুভূতিশীল অভিব্যক্তি ছিল যে আমি তাকে থামাতে পারিনি। সুমন চলে গেছে আর আমি অপেক্ষা করছিলাম, হয়তো অল্প সময়ের মধ্যে সুমনের বাবা মায়ের কাছ থেকে ফোন আসবে। কিন্তু এরকম কিছুই ঘটেনি। হয়তো সুমন তার বাবা মাকে কিছুই বলেনি। অরবিন্দের 3 স্ত্রী পরদিন ডিভোর্স দাবি করেছিল, কিন্তু আমি বুঝতে পারছি না যে সুমন এমন কিছু করেনি। এর অর্থ সুমন কেবল আমার ছেলে স্ত্রী ছিল। আমি অরবিন্দের চেক আপ করাতে চেয়েছিলাম, কিন্তু অরবিন্দ কখনোই এটি করতে দেয়নি। তাই আমি একদিন অরবিন্দের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। অরবিন্দ গভীর ঘুমে যাওয়ার সাথে সাথে আমি ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার অরবিন্দের কিছু নমুনা নিয়ে বললেন যে রিপোর্ট আসার সাথে সাথে আমি আপনাকে বলবো। ডাক্তার চলে গেলেন এবং তারপর আমি অধীর আগ্রহে অরবিন্দের রিপোর্টের জন্য অপেক্ষা করলাম। পরের দিন ডাক্তার আমাকে ফোন করলেন এবং তিনি বলেছিলেন যে অরবিন্দ সম্পূর্ণ স্বাভাবিক এবং তার সমস্ত রিপোর্ট স্বাভাবিক এসেছে। অরবিন্দ যদি স্বাভাবিক থাকে, তাহলে বিয়ের প্রথম রাত্রি তার স্ত্রীরা পালিয়ে যায় কেন? সুমনের বাবা মা আমাকে অনেক শ্রদ্ধা করতেন। হয়তো তারা সত্যটা জানতেন না। তারা ভেবেছিলেন আমি তাদের মেয়েকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমাকে দেখে সুমন ভয় পেয়ে গেল এবং সে আমার পাশে অল্প সময় বসে এবং ঘরের ভিতরে চলে যায়। আমাকে দেখে সুমন বলল, আন্টি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি তোমার বাড়িতে থাকতে পারবো না, তাহলে তুমি আমাকে নিতে এসেছো কেন? আমি সুমনকে খুব ভালোবেসে আমার পাশে বসালাম এবং তার সামনে হাত জোর করে বললাম, তুমি এখন আমার আশার শেষ আলো। আমার ছেলের কি অভাব আছে তা কেবল তুমিই বলতে পারো। একজন অসহায় মা হাত জোর করে তোমার কাছে ভিক্ষা চাইছে, দয়া করে অস্বীকার করো না। আমার চোখের জল দেখে সুমন আমার হাত ধরে বলল, আন্টি, আমি অসহায়, দয়া করে আমার সামনে হাত জোর করবেন না। সুমন যখন কোনোভাবে সত্য বলতে রাজি হয়নি, তখন আমি সুমনকে বললাম, ঠিক আছে, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি নিজের চোখেই দেখব। কিন্তু তুমি তো আমাকে সাহায্য করতে পারো, তাই না? তুমি আজ রাত্রের জন্য আবার আমার ছেলের ঘরে থাকো, আমি নিজের চোখে পুরো সত্যটা দেখব। প্রথমে সুমন ভয় পেয়েছিল, কিন্তু আমি অনেক কিছু বুঝিয়ে বললাম যে আমি তোমার সাথে থাকব, তোমার কিচ্ছু হবে না। সে রাজি হয়ে গেল। আমি সুমনকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আমি আবার সুমনকে কোণে বানিয়ে অরবিন্দের ঘরে বসিয়ে দিলাম। আমি আগেই অরবিন্দকে ফোন করেছিলাম যে সুমন বাড়ি এসেছে, তুমিও অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো। আজ আমি বাড়িতে থাকবো না, তোমার খালার স্বাস্থ্য খারাপ, আমি সেখানে যাচ্ছি এবং সারা রাত সেখানেই থাকব। আমার কথা শোনার পর অরবিন্দ শুধু হ্যাঁ বলে উত্তর দিল এবং ফোন কেটে দিল। আমি অরবিন্দের ঘরে লুকিয়েছিলাম এবং আজ আমি নিজের চোখে সবকিছু দেখতে চেয়েছিলাম। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো এবং অরবিন্দ ভিতরের ঘরে প্রবেশ করল। সুসজ্জিত শাড়ি পরে বসে থাকা সুমনের দিকে এক নজরে তাকিয়েছিল সে। তারপর কিছু না বলে বাথরুমে চলে গেল। সুমন এমনভাবে ভয়ে বসেছিল যেন সে এক্ষুনি উঠে পালিয়ে যাবে। আমিও নিঃশ্বাস বন্ধ করে পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। হঠাৎ বাথরুম থেকে এক নারীর চিৎকারের আওয়াজ আসতে শুরু করে। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সুমন বিছানা থেকে নেমে এসে দাঁড়ালো। অরবিন্দ তো বাথরুমের ভিতর ঢুকল, তাহলে কেন এই মহিলার আওয়াজ? তারপর অরবিন্দ বেরিয়ে এলো এবং অরবিন্দকে দেখে আমি অজ্ঞান হবার জোগাড়। সে খুব অদ্ভুত মেকআপ করে সে মেয়েদের পোশাক পরেছিল,
তার চোখ রক্তবর্ণের মতো হয়েছিল। আওয়াজটা ঠিক একটা মেয়ের মতো আসছিল। আমি বারণ করেছিলাম, আমার জীবনে ফিরে এসো না। তুমি আমার কথা শোনোনি। এখন তুমি তোমার মৃত্যুর জন্য নিজেই দায়ী থাকবে। তুমি নিজেই তোমার মৃত্যুর কারণ হবে। অরবিন্দ খুব ভয়ানক হাসি নিয়ে সুমনের দিকে গেল। সুমন চিৎকার করে আমার কাছে এসেছিল। আমিও বেরিয়ে এসে অরবিন্দকে থামানোর চেষ্টা করছিলাম। অরবিন্দ, কি হয়েছে? তুমি কেন এরকম কাজ করছো? অরবিন্দ আমাকে জোরে ধাক্কা দিয়েছিল। কে? অরবিন্দ? প্রমীলা, আমার নাম অরবিন্দ নয়। আবার আমার কাছে আসার আগে আমি ওই ঘর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে ঘরটি বন্ধ করে দিলাম। আমি বাইরে থেকেও অরবিন্দের ভয়ানক হাসি শুনতে পাচ্ছিলাম। আমি সুমনকে বুকে চিপে ধরলাম, যদিও আমি নিজেই খুব অবাক এবং ভীত ছিলাম। আন্টি, আমি মরতে চাই না। অরবিন্দ আমাকে বাঁচিয়ে রাখবে না। সে বলেছিল যে আমি যদি কাউকে কিছু বলি তবে সে আমাকে এবং আমার ভাইদের মেরে ফেলবে। আমাকে এবং আমার ভাইদেরকে কে বাঁচাবে আন্টিজি? আমি বললাম, কিছুই হবে না সুমন, শান্ত হও। আমি সব কিছু সামলে নেব। প্রথমে আমার মাথায় একটুও কাজ করছিল না। তারপর আমার মাথায় প্রথম যে চিন্তাটা এলো তা হলো হয়তো অরবিন্দের কিছু ভূতের ছায়া আছে। আমি সুমনকে আমার ঘরে ঘুম পাড়িয়ে দিলাম। সকালে আমি প্রথম যে জিনিসটি করেছিলাম তা হলো আমার পারিবারিক ডাক্তারকে কল। রাত 8টার দিকে ডাক্তার আমাদের বাসায় আসেন। আমি তাকে সব কিছু বুঝিয়ে বললাম। একই সঙ্গে আমি ডাক্তারকেও বলেছিলাম যে আমার মনে হয় অরবিন্দের ওপর কোনো ভূতের ছায়া আছে। আমার কথা শোনার পর ডাক্তার বললেন, আমার মনে হয় এটা ভূতের ছায়া নয়, বরং অরবিন্দ মস্তিষ্কের রোগী। তার ডিমেনশিয়া অ্যাটাক হয়েছে। এই ধরনের রোগীরা একটি সিনেমা বা গল্পের মধ্যে চলে যায় এবং সেই চরিত্রের মধ্যে নিজেকে নিমজ্জিত করে। টেনশন নেবেন না। এই রোগের চিকিৎসা হলো প্রিয়জনের ভালোবাসার সঙ্গ এবং কিছু ওষুধ, যার মাধ্যমে রোগী সুস্থ হয়ে ওঠে। এতে কিছুটা সময় লাগে, কিন্তু রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। নববধূকে দেখে অরবিন্দের মধ্যে পাগলামো ভাব জেগে ওঠে। কেন এরকম হয় তার সূত্র একবার আমরা তার ঘর থেকে পেয়ে গেলে আমরা তার চিকিৎসা ভালোভাবে করতে সক্ষম হব। ডাক্তার আমাকে সান্ত্বনা দিলেন এবং চলে গেলেন। সুমন ঘুম থেকে জেগে উঠেছিল এবং রাত্রের থেকে কিছুটা স্বাভাবিক দেখাচ্ছিল। আমি তাকে সকালের নাস্তা দিলাম। সকালে নাস্তা করার সময় সুমন বলল, আমার মনে হয় আমার এখন বাড়ি যাওয়া উচিত। ভালোবেসে সুমনের মাথা স্পর্শ করে বললাম, সুমন, প্রথমে তুমি আমাকে আন্টি বলা বন্ধ করো, আমাকে মাসি বলে ডাকো। আর দ্বিতীয়ত, এটা এখন তোমার বাড়ি। নিজের চোখে সব কিছু দেখার পরেও আপনি কিভাবে এসব করতে পারেন? সুমন অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি তোমাকে বলেছি যে আমি সবেমাত্র ডাক্তারের সাথে কথা বলেছি। অরবিন্দ একদম ঠিক হয়ে যাবে। শুধু তার একটু ভালোবাসা, একটু যত্ন দরকার, যা আমরা দুজনে মিলে তাকে দেব। বিশ্বাস করো, অরবিন্দ খুব ভালো ছিলে। সে তোমাকে খুব ভালোবেসে রাখবে। আমি সুমনকে খুব ভালোবেসে বললাম, সুমন, একবার আমাকে মাসি বলে ডাকো। এবং সুমন হেসে আমাকে মাসি বলে ডাকল, যা শুনে আমার হৃদয়ে শীতলতা নিয়ে এসেছিল। আমি আশার আলো দেখছিলাম যে আমার ছেলে সুস্থ হয়ে উঠবে। রাত 10টা নাগাদ অরবিন্দের দরজায় কড়া নাড়তে শুরু করে। আমি হাত দিয়ে দরজা খুললাম। আমি সুমনকে আমার রুমে পাঠিয়েছিলাম। অরবিন্দ ভালোভাবে দাঁড়িয়েছিল। আমাকে দেখে সে রেগে গিয়ে বলল, মা, আমার দরজা বাইরে থেকে কে বন্ধ করেছে? আমার অফিস যেতে দেরি করছে। সে খুব স্বাভাবিকভাবে কথা বলছিল। আমি জানি না বেটা কে দরজা বন্ধ করেছে। আচ্ছা চলো সকালের নাস্তা করি। আমি অরবিন্দের সামনে কিছু প্রকাশ করতে চাইনি। অরবিন্দ সকালের নাস্তা করে অফিসের দিকে রওনা দিল। অরবিন্দ অফিসের জন্য বের হওয়ার সাথে সাথে আমি প্রথমে অরবিন্দের রুমে গিয়ে খুঁজতে লাগলাম। আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। আমি সামনের বিছানায় কিছু বই দেখেছি। সুমনও এখন আমার কাছে এসেছে। সমস্ত বই একই ছিল। সমস্ত বইয়ে কেবল একটি উপন্যাস ছিল, যেখানে প্রমীলা নামের একটি মেয়ে ছিল। বিয়ের রাত্রে তার স্বামী তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় এবং পরের দিন আরেকজন নববধূকে নিয়ে আসে। প্রমীলা ধীরে ধীরে মস্তিষ্কের রোগী হয়ে উঠেছিলেন। কনেকে দেখার সাথে সাথেই তার খিঁচুনি হতে শুরু করে। তারপর যখন সে কনেকে একটি বিয়েতে দেখতে পায়, তখন সে তাকে হত্যা করতে ছুটে যেত। প্রমীলার শ্বশুরবাড়ির লোকেরা তাকে পাগল ঘোষণা করে তার বাবা মায়ের বাড়িতে পাঠিয়ে দেয়। অরবিন্দ নিজেকে প্রমীলার চরিত্রে নামিয়ে এনেছিল। আমি ডাক্তারকে ফোন করে সব কিছু বলেছিলাম। ডাক্তার বললেন, ধীরে ধীরে অরবিন্দকে ভালোবাসার সঙ্গে বোঝাতে হবে, তাকে প্রমীলার চরিত্র থেকে সরিয়ে আনতে হবে। ধীরে ধীরে ডাক্তারের ওষুধ, সুমন আর আমার কঠোর পরিশ্রমে অরবিন্দ সেরে উঠতে শুরু করে। সুমন অরবিন্দের সামনে থাকত এবং কোনো মেকআপ করত না। অরবিন্দের আচরণে অনেক পরিবর্তন আসতে শুরু করেছিল। তার চোখে আমি সুমনের প্রতি ভালোবাসা দেখেছি। সুমন যেখানেই যেত, অরবিন্দের চোখ তাকে অনুসরণ করত।
অরবিন্দের চিকিৎসার পর 3 মাস কেটে গেছে। সুমন অরবিন্দকে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে সমর্থন করেছিল। নিশ্চয়ই আমি ভালো কিছু কাজ করেছিলাম, যার জন্য আমি সুমনের মতো পুত্রবধূ পেয়েছি। তা নিয়ে আমি নিশ্চিত ছিলাম। সুমন তখনও আমার রুমে আমার সাথে ঘুমতো, কিন্তু আজ আমি ভাবলাম সব কিছু ঠিক করা উচিত। আমি সুমনকে বলেছিলাম, সুমন, আজ তোমাকে একটা পদক্ষেপ নিতে হবে, আর তারপরে তোমার জীবনে সুখ আসবে। সুমন চিন্তিতভাবে আমার দিকে তাকাতে শুরু করলো। তারপর আমি তাকে বুঝিয়ে দিলাম যে সুমনকে আজ অরবিন্দের ঘরে কোণের মতো বসতে হবে। সুমন আমার কথা শুনে ভয় পেয়েছিল। তখন আমি বললাম, সুমন, তোমার ভয়ের কিছু নেই, আমি দরজা খোলা রাখব। তোমাদের দুজনের মধ্যে সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকব। যদি তুমি কিছু ভুল খুঁজে পাও তবে সাথে সাথে চলে যেও। সেই রাতে অরবিন্দ আসার আগেই আমি সুমনকে কোণের মতো সাজিয়েছি। অরবিন্দের বিছানাটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অরবিন্দের আসার জন্য অনেকটা সময় ছিল। আমি সুমনকে বিছানায় সাজিয়ে বসিয়ে বাইরে চলে এলাম। খাবার খাওয়ার সময় অরবিন্দের চোখ এখানে সেখানে কিছু খুঁজছিল। আমি বুঝতে পারলাম অরবিন্দ কাকে খুঁজছে, কিন্তু আমি জানতাম না যে আমি কিছু বলার আগেই শ্রুতি বলবে, ভাইয়া, বৌদি তোমার। শ্রুতি তার কথা শেষ করার আগেই আমি তাকে চুপ করিয়ে দিলাম। আমি হেসে বললাম, অরবিন্দ, তুমি আগে খাবার শেষ করো, তারপর তোমার রুমে যাও, তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। রাতের খাবার খেয়ে অরবিন্দ তার রুমে গেল। আমার হৃদয় জোরে জোরে ধরফর করছিল। আমি জানি না যে এখন কি হতে যাচ্ছে। হে ভগবান, সব কিছু ঠিক আছে তো? আমি অরবিন্দকে অনুসরণ করলাম এবং গেটের কাছে থামলাম। আমি কান দিয়ে শোনার চেষ্টা করলাম যে ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভিতরে তখনও শান্তি ছিল, এবং অল্প সময়ের মধ্যে আমি প্রেমে ভেজা গলায় সুমন এবং অরবিন্দের কথোপকথন শুনতে পাচ্ছিলাম। আমি হাসলাম এবং আমি অনেক শান্তি বোধ করলাম। ঈশ্বরকে ধন্যবাদ জানালাম এবং আমার ঘরে এসে শান্তিতে শুয়ে পড়লাম। সকালে আমার চোখ খুলল। আমি যখন তাড়াতাড়ি উঠে রান্নাঘরের দিকে ছুটে গেলাম, দেখলাম সুমন ইতিমধ্যে রান্নাঘরে উপস্থিত হয়েছে। আমাকে দেখে সুমনের মুখে হাসি ফুটে উঠল। সুমনের কুঁচকে যাওয়া চোখ আর লাজুক হাসি শুধু বুঝতে পেরেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে। সুমন খানিকটা লজ্জা পেয়ে বলল, মা, অরবিন্দের চা ও কফিটাও আমিই বানাচ্ছি। সুমনকে কফি বানাতে দেখে আমি হলের ভেতরে ঢুকলাম, সোফায় বসলাম এবং চোখ বন্ধ করলাম। আজ আমার অরবিন্দ এবং সুমনের জীবনে সুখ ছিল। ধন্যবাদ বন্ধুরা।